চ্যাপ্টার নাম্বার 8, ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সঙ্গে ভারতের সম্পর্ক। এখানের মধ্যে ভারতবর্ষকে দেখানো হচ্ছে। ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলো রয়েছে, যেমন হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, চীন, বাংলাদেশ, মায়ানমার, এখানে রয়েছে শ্রীলঙ্কা, এছাড়া এখানে রয়েছে নেপাল, ভুটান। ঠিক আছে, এগুলো হচ্ছে ভারতবর্ষের আশেপাশের দেশগুলো। আর ভারতবর্ষের পূর্ব দিকে দেখলে আমরা পাবো বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আরব সাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, এই সমস্ত অংশগুলোকে দেখতে পাবো। এবার চ্যাপ্টারটার থেকে বলা হচ্ছে যে হিমালয় পর্বতের দক্ষিণে ভারত এবং তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান প্রভৃতির সামাজিক মিল খুবই বেশি। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন এবং জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় ভারত, এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলটিকে ভারতীয় উপমহাদেশও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে গোটা অংশটা দেখলাম আমরা, সেটা এখানে বলছে ভারতীয় উপমহাদেশ। এবার সার্কের ব্যাপারে বলা হচ্ছে, এটা কী জিনিস? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তার মানে কী করবে এরা? রিজিওনাল, আঞ্চলিকভাবে সহযোগিতা করবে। কিসের জন্য সহযোগিতা করবে? না, এই প্রতিবেশীরা সবাই মিলে, ভারত এবং তার প্রতিবেশীরা মিলে কী করবে? শান্তি, স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে এই সার্ককে তৈরি করেছে, যেখানে কী করবে? তারা সবাই শান্তি, স্থায়িত্ব, অর্থনীতির জন্য একসাথে আঞ্চলিকভাবে জুড়ে তারা কাজ করবে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই 8টি দেশ মিলে সার্ক সংস্থা গঠন করে। বললাম কি কি? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। এবার এখানের মধ্যে যেটা মনে রাখতে হবে, এখানে কিন্তু মায়ানমারটা দিচ্ছে না। ঠিক আছে, মায়ানমারটা কিন্তু দিচ্ছে না। তো আমার মনে হয় যে এটা মনে রাখলে কিন্তু আমরা বাকি দেশগুলোর নামগুলো মনে রাখতে পারবো, যে এখানের মধ্যে মায়ানমার কিন্তু নেই। মায়ানমার ছাড়া বাকি সমস্ত দেশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। মানে কী কী রয়েছে? একটা রয়েছে ভারত, রয়েছে বাংলাদেশ, রয়েছে নেপাল, ভুটান রয়েছে, শ্রীলঙ্কাও রয়েছে, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। অর্থাৎ কিনা শুধুমাত্র মায়ানমারটা নেই। মায়ানমার নেই মনে রাখলেই হবে। এবং এর যে সদর দপ্তর, সেটা কোথায় অবস্থিত হচ্ছে? কাঠমান্ডু শহরে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার এর অন্যতম প্রধান কারণ হলো যাতে পণ্যদ্রব্য আদান প্রদান ও বাণিজ্যিক লেনদেন করা যেতে পারে। পণ্যদ্রব্য আদান প্রদান মানে মোট কথা ব্যবসা করবার জন্য। এবার হচ্ছে নেপালের ব্যাপারে বলছে যে ভারত সবথেকে উঁচু শৃঙ্গ, যেটা কিনা বিশ্বের সবথেকে উঁচু, মাউন্ট এভারেস্ট, 8,848 মিটার। প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক, রাজধানী কাঠমান্ডু শহরে অবস্থিত। প্রধান ভাষা নেপালি। প্রধান কৃষিজ ফসল ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু। প্রধান শিল্প এখানে কাগজ, পাট, সুতি, চিনি, চর্ম, দেশলাই, এই সমস্ত শিল্পগুলো। এবং প্রধান শহর যেগুলো হচ্ছে পোখরা, বিরাটনগর, জনকপুর। এবার এই নেপালের ছবি দেওয়া হচ্ছে এখানে, পর্বতে ঘেরা মাউন্ট এভারেস্ট, আর এটা হচ্ছে নেপালের পতাকা। এখানে বলা হচ্ছে যে নেপালের মধ্যে পর্যটনের জন্য খুব সুন্দর জায়গা, কারণ অবশ্যই মাউন্ট এভারেস্ট আছে, এছাড়া পর্বতে ঘেরা জায়গা, হিল স্টেশন থাকবে। তো একটা হচ্ছে নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস হচ্ছে পর্যটন। পৃথিবীর যে 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে প্রায় 8টি এখানে আছে, এবং সারা পৃথিবীর পর্বতারোহী এরা এখানে আসে কিসের জন্য? না, মাউন্ট এভারেস্টে চড়বে বলে। এবার মাউন্ট এভারেস্টের না দক্ষিণ দিক থেকে চড়া যায়, উত্তর দিক থেকে চড়া যায়, দক্ষিণ দিক থেকে, মানে আমাদের সাইড থেকে যেটা আছে সেই সাইড থেকে কিন্তু চড়া যায় না হিমালয়ের উপরে। তো তার জন্য নেপাল হয়ে তারা বিভিন্ন ধরনের সবাই যায়, এবং নেপালের দিক থেকে কিন্তু এটা অ্যাকচুয়ালি খাড়া ঢাল আছে। আমাদের দিকটা যেটা হচ্ছে সেটা দক্ষিণ দিক হচ্ছে না। হিমালয় যেখানে আছে সেটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমরা যেদিকে রয়েছি সেটা হচ্ছে হিমালয়ের দক্ষিণ দিক। এই যে দক্ষিণ ঢালটা হিমালয়ের রয়েছে সেটা কিন্তু খুব মানে খাড়া, এবং তার জন্য এখানের মধ্যে পর্বত আরোহণের জন্য ভালো নয়, এবং তার জন্য সবাই নেপালের দিক থেকে যায়। ঠিক আছে।
কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা এসবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর স্থান। পোখরার ছবি দিয়েছে, খুব সুন্দর। এবার আমরা দেখতে পাচ্ছি ভুটানের ব্যাপারে। ভুটান হচ্ছে কুলাকাংরি হচ্ছে এর প্রধান উচ্চতম শৃঙ্গ এবং প্রধান নদী হচ্ছে মানস। আচ্ছা, এর রাজধানী হচ্ছে থিম্পু শহর এবং প্রধান ভাষা জাংথা। এবার এই ভুটানের ব্যাপারে বলা হচ্ছে আরও যে প্রধান যে ফসল আছে সেম গম, জব, ভুট্টা, বার্লি, আপেল, বড় এলাচ, কমলা লেবু। প্রধান শিল্প হচ্ছে সিমেন্ট শিল্প, কাঠ শিল্প, জ্যাম, জেলি, পানীয় প্রস্তুত করে। প্রধান শহর ফুন্ট, সোলিং, পারো আর পুনাখা। এখানে থিম্পু শহর, যেটা কিনা বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে একে ভুটানকে বজ্রপাতের দেশও বলা হয়। ঠিক আছে, বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে একে বজ্রপাতের দেশও বলা হয়। ভুটানের মধ্যে আমরা বললাম জ্যাম, জেলি পাওয়া যায়। তো এখানের মধ্যে ফল প্রক্রিয়াকরণের যে শিল্প সেই জায়গাটাকে বলেছে যে আপেল, কমলা লেবু, আনারস প্রভৃতি ভুটানের প্রধান উৎপাদিত ফল। এই সমস্ত ফল থেকে আচার, জ্যাম, জেলি, স্কোয়াশ ইত্যাদি তৈরি করা হয় এবং সেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। এবার বাংলাদেশের দিকে যাচ্ছি। কেউ কারং হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম মানে সবথেকে উচ্চতম শৃঙ্গ। প্রধান নদী হচ্ছে মেঘনা। ঠিক আছে, এবং রাজধানী হচ্ছে আমাদের ঢাকা। এবার এখানে ভাষা কি? বাংলা ভাষা। এবং ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ এগুলো হচ্ছে ফসল। এছাড়া এখানে শিল্পের মধ্যে পাট শিল্প আছে, কাগজ, চিনি, বস্ত্র, সিমেন্ট, তাঁত এবং মৃৎশিল্প এখানে পাওয়া যায়। প্রধান শহর হচ্ছে চট্টগ্রাম, শ্রীহট্ট, খুলনা। এই যে ঢাকা শহর যেটা কিনা এর রাজধানী, সেটা ছবি দেওয়া আছে। এবার বাংলাদেশ অ্যাকচুয়ালি কী হচ্ছে আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে এখানের মধ্যে ধানও পাওয়া যায়, পাটও পাওয়া যায়, তাই এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং বহু কৃষিজ এবং বনজ শিল্প এখানের মধ্যে গড়ে উঠেছে। পাট সবথেকে প্রধান শিল্প। এখানের মধ্যে পাটকল, যেটা হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি বিভিন্ন শহরে গড়ে উঠেছে। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়, মানে বেশ আগে আছে চা শিল্পের মধ্যে। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার শিল্প, সিমেন্ট, জাহাজ মেরামত এসবের কিন্তু শিল্প গড়ে উঠেছে এখানের মধ্যে। মানে কুটির শিল্প বেশ উন্নত। এখানে কী করা হয় না, ছোটো ছোটো লোনের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, মাইক্রো ফাইন্যান্সিং যেটাকে বলে, ছোটো ছোটো অল্প অ্যামাউন্টের লোন, যাতে এই যে কুটির শিল্পগুলো কিন্তু যেন বেড়ে আরও আগে যেতে পারে, তাদের সহায়তা হয়। তাদের বড় বড় লোনের দরকার নেই, তাই না? ছোটো ছোটো লোন এদের দেওয়া হয় এবং সেখানে সেই জন্য কী হয় না, কুটির শিল্পে বেশ উন্নত হয়েছে এখানে। টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মসলিন এগুলো কিন্তু জগৎ বিখ্যাত। খনিজ সম্পদ এবং শিল্প সম্পদের অভাবের কারণে বাংলাদেশের খনিজ ভিত্তিক শিল্প কিন্তু গড়ে ওঠেনি। এবার আমরা যাচ্ছি মায়ানমারের দিকে। আমরা যখন দেখছিলাম তখন কিন্তু দেখলাম সার্কের মধ্যে মায়ানমার কিন্তু নেই। যদি আমরা মনে রাখি না মায়ানমার নেই, তাহলে আমরা কিন্তু বাকিগুলো কিন্তু 8টা দেশকে মনে রাখতে পারি, পরীক্ষার মধ্যে দিতে পারে কোন 8টি দেশ আছে, তখন আমাদের মায়ানমারটাকে ছেড়ে মনে রাখতে হবে। এবার মায়ানমারের ব্যাপারে বলছে, মায়ানমারের আগের নাম বর্মা ছিল এবং পরে সেটা মায়ানমার রাখা হয়েছে। এবার এখানে বলছে কাকা বোরাসি বলে আছে যে কি, সেটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ। ইরাবতী নদী এখানে দিয়ে প্রবাহিত হয়। নেপাই দাও হচ্ছে রাজধানী। ভাষা হচ্ছে বর্মী ভাষা। ধান, ভুট্টা, জোয়ার, জব, তামাক, তৈলবীজ এগুলো রয়েছে। প্রধান শিল্পের মধ্যে চিনি, পাট এবং রেশম শিল্প রয়েছে। প্রধান শহর হচ্ছে ইয়াঙ্গন, মান্দালয় আর মৌলমিন। আচ্ছা, এখানের মধ্যে রেঙ্গুন শহরের ব্যাপারে আমরা সবাই অল্প হলেও শুনেছি, যেখানে কিনা কী করা হতো না, যাদের এক্সাইজ করা হতো, মানে মোট কথা যারা রেঙ্গুন শহরে পাঠিয়ে দেওয়া হতো, যেমন হতে পারে আমাদের বাহাদুর শাহ দুই, যে কিনা মুঘলদের লাস্ট সম্রাট ছিল, সেই শেষ সম্রাটকে কিন্তু আমাদের রেঙ্গুনে পাঠানো হয়েছিল। সে রেঙ্গুন কিন্তু এই মায়ানমারে অবস্থিত। মায়ানমারের খনিজ এবং বনজ সম্পদ সম্পর্কে বলা হচ্ছে। এখানে সেগুন গাছ দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা ছবি দিয়েছে। তো এখানে খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী এবং চিন্দুইন নদী অববাহিকায় কিন্তু খনিজ তেলও পাওয়া যায়। এছাড়া টিন, সীসা, দস্তা, টাংস্টেন মূল্যবান পাথরও এখানের মধ্যে পাওয়া যায়। মূল্যবান রত্ন হিসাবে পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। পদ্মরাগমণি মূল্যবান রত্নের মধ্যে পড়ে পদ্মরাগমণি, এটা দেখতে পাওয়া যায়। এছাড়া নানা ধরনের অরণ্য, যেমন গর্জন, চাপলাস, মেহগনির চিরসবুজ বৃক্ষ, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও এখানের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবার আছে নেক্সট আমাদের শ্রীলঙ্কা দ্বীপ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেট্রো তালাগালা, এটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ, এবং মহাবলী গঙ্গা যেটা হচ্ছে প্রধান নদী। শ্রী জয়বর্ধনে পুরা কোট্টে
এটা হচ্ছে রাজধানী, এবং সিংহলি হচ্ছে এখানে মেন ভাষা। ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল এবং প্রচুর মশলা এখানের মধ্যে তৈরি হয়। প্রধান শিল্পের মধ্যে চা, কাগজ এবং বস্ত্রশিল্প রয়েছে। কলম্বো, জাফনা, কান্ডি, রত্নপুরা এগুলো কিছু নির্দিষ্ট প্রধান শহর। কলম্বোর ছবি এখানে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পর্যটন শিল্প কিন্তু বিখ্যাত। এখানে বলছে যে কৃষি এবং খনিজ সম্পদের ব্যাপারে শ্রীলঙ্কার তে মেন কৃষিকাজ হচ্ছে জীবিকা। বছরে যেহেতু দুবার বৃষ্টি হচ্ছে না, একবার উত্তর পূর্ব দিক থেকে যখন আয়ন ব্যয় আসছে তখন, এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন আয়ন ব্যয় আসছে তখন দুবারই। কিন্তু আমরা যখন মৌসুমি আগের দুটো চ্যাপ্টার আগে মৌসুমি জলবায়ু পড়ছিলাম তখন কিন্তু দেখেছিলাম আমরা, তখন কি হয় এখানের মধ্যে ধান চাষ তার জন্য এখানে ভালো হয়। প্রধান অর্থকারী ফসল এখানের মধ্যে নারকেল, অবশ্যই তট এলাকা আছে, উপভূমি এলাকা আছে। উপভূমি সমুদ্রের ধারে কি তৈরি হবে এখানের মধ্যে নারকেল গাছ। উপকূলের ধারে প্রচুর নারকেল গাছের চাষ হয়। তৈলবীজ, তুলো, সিংকোনাও এখানের মধ্যে চাষ হয়ে থাকে। চা উৎপাদনে রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে। রবারের চাষে শ্রীলঙ্কা বিখ্যাত। তাছাড়া দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতিও কিন্তু এখানের মধ্যে চাষ করতে দেখতে পাওয়া যায়। এছাড়া দারুচিনি সব থেকে বেশি তৈরি করে বলে একে দারুচিনির দ্বীপও বলা হয়ে থাকে। খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কে? শ্রীলঙ্কা, গ্রাফাইট উৎপাদনে। এছাড়া নীলকান্তমণি, পদ্মরাগমণি, বিদুর্যমণি এগুলো কিন্তু কিছু রত্ন যেগুলো এখানে পাওয়া যায়। এবার আমাদের সব থেকে মুখ্য একটা জায়গা, একটা দেশ পাকিস্তান। পাকিস্তানের মধ্যে সব থেকে উচ্চতম শৃঙ্গ তিরিচুমির, যেটা কিনা 7,690 মিটার। প্রধান নদী সিন্ধু। ইসলামাবাদ শহর হচ্ছে রাজধানী, এর ভাষা হচ্ছে উর্দু। ধান, গম, আখ, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল এগুলো কিন্তু এখানের মধ্যে চাষ করা হচ্ছে। এছাড়া প্রধান শিল্পের মধ্যে সিমেন্ট, চিনি, বস্ত্র, চর্ম, পশম এবং পশমজাত দ্রব্য এগুলো কিন্তু প্রধান শিল্প, এবং প্রধান শহর হচ্ছে করাচি, লাহোর, পেশওয়ার। ইসলামাবাদের ছবি এখানে দেওয়া হয়েছে, যেটা কিনা এখানে রাজধানী। এবার পাকিস্তানের জলসেচ এবং কৃষিকাজের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে পাকিস্তান, বেশ উন্নত কৃষিকাজ ব্যবস্থা। কৃষিকাজ মূলত এখানে বলা হচ্ছে যে জলসেচের উপর নির্ভর করে, যেখানে কিনা সিন্ধু নদের যে জল সেটাকে বেশিরভাগ করে ব্যবহার করে। সিন্ধু এবং তার উপনদীর যে জলগুলি সেগুলো বাদ দিয়ে সেগুলোকে জলসেচে কাজে লাগে। এবার এই সিন্ধু নদীর জন্য যে জায়গা আছে সেখানে ভালো করে চাষ হয়, বাকি জায়গাগুলো শুষ্ক থাকে। তাই মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা এখানের মধ্যে, বা ক্যারেজ প্রথা এখানের মধ্যে আছে। জলসেচ ব্যবস্থায় সুবিধা থাকে কিন্তু কৃষিকাজে উন্নত। গম, ধান, জোয়ার, বাজরা ইত্যাদি ফসল, তুলো, আখ এবং বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ এসবগুলো কিন্তু এরা চাষ করে থাকে। এবার এখানের মধ্যে আমাদের কি কোথায় থেকে কি রপ্তানি হয় সেসব নিয়ে বলা হয়েছে। এটাকে আমি সোজা করবো কিভাবে? আচ্ছা, যদি আমি নর্মালি বলি তাহলে এখানের মধ্যে এভাবে বলে দিই। নেপাল থেকে বলছে পেট্রোলিয়াম, গাড়ির যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার, পোশাক এসবগুলো কিন্তু ভারত রপ্তানি করে, মানে ভারত পাঠায়, এবং ভারত আমদানি কী করে? কাঁচা কাঠ, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট এগুলো ভারত আমদানি করে। তেমনি ভুটান থেকে কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন, যন্ত্রপাতি ভুটানে কিন্তু ভারতবর্ষ পাঠায়, রপ্তানি করে। এবং ভারত আমদানি করে কী এখানে বড় এলাচ, বিভিন্ন ফল, জ্যাম, জেলি এসবগুলো, পশম এবং পশমজাত দ্রব্য এগুলো। বাংলাদেশের মধ্যে এরা কী করে না, মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত, শস্য বীজ, ইমারতি দ্রব্য এগুলো কিন্তু ভারতবর্ষ রপ্তানি করে, এবং সেই হিসাবে কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু ভারত আমদানি করে। ঠিক সেভাবেই মায়ানমারের কথা বলা হচ্ছে। মায়ানমারে আমরা ইস্পাত, কয়লা, পাট দ্রব্য, সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্য, পরিবহনের সরঞ্জাম এগুলো পাঠিয়ে থাকি, এবং সেগুন, শালকাঠ, রূপা, টিন, টাংস্টেন মূল্যবান পাথর আমরা এখানের মধ্যে আমদানি করে থাকি। শ্রীলঙ্কার মধ্যে আমরা চিনি, ইস্পাত, কয়লা, পাটজাত কিছু দ্রব্য, বস্ত্র, ওষুধ পাঠিয়ে থাকি, এবং আমরা আমদানি কী করি, মানে অর্থাৎ আমরা কি নিয়ে আসি ওখানে যে লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, চামড়া, মূল্যবান রত্ন, নারকেলজাত দ্রব্য। তেমনি পাকিস্তানের মধ্যে আমরা ইস্পাত, কয়লা, আকরিক, লোহা,
তারপর চা, ওষুধ, যন্ত্রপাতি এগুলো পাঠায় এবং আমরা ওখান থেকে উন্নত কার্পাস, শুকনো ফল, কার্পেট, চামড়া এগুলো কিন্তু আমদানি করে থাকি। যে সকল দ্রব্যগুলো আমরা পাঠাবো সেটাকে বলছে রপ্তানি করা, আর যেগুলো আমরা নেব সেটাকে বলছে আমদানি করা। তো এইটা ছিল এই চ্যাপ্টারটা। এখানের মধ্যে বেশিরভাগ যে পয়েন্টগুলো আছে, যেমন উচ্চতম শৃঙ্গ, নদী, রাজধানী, এগুলো 2-3 বার করে পড়লে মাথার মধ্যে রয়ে যাবে। আর সার্কের ব্যাপারে অল্প পড়তে হবে, আর কখনো কখনো এই যে সকল শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো নিয়ে নর্মাল কোশ্চেন দিয়ে দিতে পারে। আর কিছু কিছু যে ফ্যাক্টের পয়েন্টগুলো ছিল সেগুলো জিকের মধ্যে বিভিন্ন জায়গায় কোশ্চেনের মধ্যে আসতে পারে। তো এটাই ছিল এই চ্যাপ্টারটা।